সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো। করোনার এই দুঃসময়ের কারণে আমরা তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারছি না। এই কারণে অনলাইনে কিছু ক্লাস আমরা তোমাদের জন্য করছি, সেগুলো আশা করি তোমরা দেখে নেবে এবং উপকৃত হবে। আমি শিবানী রানী দাস, সহকারী শিক্ষক, গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ে একটা ক্লাস নেব। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে এবং উপকৃত হবে। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায়ের থেকে একটা পাঠ দিব, তোমরা নিশ্চয়ই সেটি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সুস্বাগত। আমি শিবানী রানী দাস, সহকারী শিক্ষক, গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন হতে পঞ্চম অধ্যায় থেকে একটি ক্লাস নিচ্ছি। পর্যবেক্ষণ করে তোমরা বলো তো এটা কি দেখতে পাচ্ছ? খাদ্য লবণ। এখন প্রশ্ন হচ্ছে, খাদ্য লবণ কি কি দ্বারা গঠিত? খাদ্য লবণে আছে সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম ও ক্লোরিন একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ তৈরি হয়, যেটা আমরা রান্নার কাজে বা কাঁচা হিসেবে পাতে খাওয়ার জন্য ব্যবহার করি। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সমান সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিন একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এর উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে কি বলে? উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে বন্ধন বলে। এখন কথা হচ্ছে, বন্ধন কি? উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে বন্ধন বলে, ঠিক আছে, কিন্তু এই বন্ধনটা কত প্রকার? বিভিন্ন প্রকার বন্ধন আছে। আজকে আমরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সোডিয়াম বা Na প্লাস আরেকটা মৌল আছে ফ্লোরিন বা F মাইনাস। এখানে সোডিয়াম একটা পরমাণু ছেড়ে দিচ্ছে, সেটা ফ্লোরিন গ্রহণ করছে, অর্থাৎ একজন ত্যাগ করছে আর একজন গ্রহণ করছে। সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়? সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে আয়নিক বন্ধন, অর্থাৎ আয়ন সৃষ্টি হচ্ছে, Na প্লাস আয়ন এবং F মাইনাস আয়ন। এই প্লাস মাইনাস আয়নের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। তাহলে আজকে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে শিখব। কিভাবে আয়নিক বন্ধন তৈরি হয় সেটা আমরা দেখব। এই পাঠ শেষে তোমরা ক্যাটায়ন ও অ্যানায়ন কি তা বলতে পারবে, আয়নিক বন্ধনটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত।
নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন ও নিউট্রন মিলে যে নিউক্লিয়াসটা পরমাণুর কেন্দ্রে থাকে এবং বাইরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। এখানে দুটো মৌল এ এবং বি মৌল, এ ও বি কিন্তু প্রতীকী অর্থে ব্যবহৃত। দেখা যাচ্ছে এ মৌলের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে এবং বি মৌলের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। এখন এ মৌলকে যদি নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে হয় তাহলে শেষ দুটো ইলেকট্রন ত্যাগ করতে হয় এবং বি মৌলকে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করার জন্য ওই দুটো ইলেকট্রন গ্রহণ করতে হয়। অর্থাৎ এ মৌল ইলেকট্রন ছেড়ে দেবে প্লাস চার্জ এবং বি মৌল ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জ পরিণত হবে। দেখতে পাচ্ছ, এ মৌল থেকে দুটো ইলেকট্রন বি মৌলে চলে গেল এবং এ ও বি মৌল দুটো পরস্পর কাছাকাছি এসে এ মৌল প্লাস চার্জ এবং বি মৌল মাইনাস চার্জ বা পজিটিভ ও নেগেটিভ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সেই কারণে এ ও বি মৌল প্লাস ও মাইনাস চার্জের মাধ্যমে পরস্পর কাছাকাছি এসে এ বি যৌগ গঠিত হলো, অর্থাৎ দুটো মৌল মিলে একটা যৌগ গঠিত হলো। এ মৌল যে প্লাস চার্জ বা ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হলো, এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি শোনো, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলা হয়, অর্থাৎ এ মৌল ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হলো এবং স্থিতিশীলতা অর্জন করলো। স্থিতিশীলতা অর্জন করার জন্যই সে তার শেষ কক্ষপথের দুটি ইলেকট্রন ত্যাগ করে প্লাস চার্জ বা ক্যাটায়নে পরিণত হলো এবং বি মৌল সেই দুটো গ্রহণ করলো। গ্রহণ করে অর্থাৎ এ মৌল ধনী, সে দুটো ইলেকট্রন ছেড়ে দিল অতিরিক্ত ধন থাকার কারণে। তার ওই দুটো ধনের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বি মৌলের ওই দুটো ধনের প্রয়োজন। এই কারণে সে ওই দুটো ধন গ্রহণ করলো, অর্থাৎ ঋণী হয়ে গেল বা ঋণাত্মক চার্জে পরিণত হলো। এই ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকেই বলা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ বি, এখানে বি মৌল হচ্ছে অ্যানায়ন। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ হিলিয়াম একটা পরমাণু, যার পারমাণবিক ভর আছে 4 এবং এর ইলেকট্রন সংখ্যা 2। হিলিয়াম পরমাণু ইলেকট্রন সংখ্যা 2। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এরা নিজেরা নিজেদের সাথে বন্ধন ও গঠনে অংশগ্রহণ করে না বা অপরের সাথেও বন্ধন গঠনে অংশ নেয় না। এরা হচ্ছে স্থিতিশীল পরমাণু। আরেকটি নিষ্ক্রিয় গ্যাস দেখতে পাচ্ছ নিয়ন, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 এবং পারমাণবিক ভর হচ্ছে 20.18। নিয়নের ইলেকট্রন সংখ্যা 10, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টো এবং দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, অর্থাৎ অষ্টক পূর্ণ আছে। এই কারণে নিয়ন স্থিতিশীল পরমাণু। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি পরমাণু তোমরা দেখতে পাচ্ছ লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যাও কিন্তু 3। লিথিয়াম আরেকটি পরমাণু এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 এবং পারমাণবিক ভর হচ্ছে 19। লিথিয়াম ও ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তোমরা নিজেরা চিত্র এঁকে দেখতে পারো এবং আমি বলছি শোনো। লিথিয়াম, যার মোট 3টি ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টি এবং শেষ কক্ষপথে 1টি। লিথিয়ামকে যদি হিলিয়ামের গঠন অর্জন করতে হয় তাহলে অবশ্যই তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করতে হয় এবং স্থিতিশীলতা অর্জন করতে পারে। এই কারণে লিথিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করে প্লাস চার্জে বা
ধনাত্মক চার্জে পরিণত হবে বা অ্যানায়নে ক্যাটায়নে পরিণত হবে। অপরদিকে ফ্লোরিনের শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন। লিথিয়াম পরমাণুটি যে ইলেকট্রনটি ত্যাগ করবে, ফ্লোরিন পরমাণুটি কিন্তু সেই ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড মাইনাস আয়নে পরিণত হবে, অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে পরস্পর কিন্তু আকর্ষণ করবে, যার কারণে লিথিয়াম ফ্লোরাইড পরমাণু, লিথিয়াম ও ফ্লোরিন মিলে লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে। দেখতে পাচ্ছ লিথিয়াম প্লাস অর্থাৎ লিথিয়াম ধনাত্মক চার্জ যুক্ত এবং ফ্লোরিন ঋণাত্মক চার্জ যুক্ত, দুটি মিলে লিথিয়াম ফ্লোরাইড পরমাণু গঠিত হলো। আবার দেখে নাও, লিথিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস মিলে লিথিয়াম ফ্লোরাইড পরমাণু, লিথিয়াম প্লাস ও ফ্লোরিন মাইনাস মিলে লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠিত হলো। তোমরা সোডিয়াম ও ফ্লোরিন পরমাণুর সংযোগে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন প্রক্রিয়াও খাতায় এঁকে দেখতে পারো। আমি বলছি শোনো এবং দেখে নাও। ছবিতে সোডিয়াম একটা ইলেকট্রন, তার শেষ কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, প্রথম কক্ষপথে 2, তারপরে 8টি এবং শেষ কক্ষপথে 1টি। সে ওই একটি ইলেকট্রন ত্যাগ করলে সে একটি ইলেকট্রন ত্যাগ করলে স্থিতিশীল অর্জন করে, যার কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং ফ্লোরিনের ওই একটা ইলেকট্রন শেষ কক্ষপথে প্রয়োজন। তার প্রথম কক্ষপথে 2 এবং শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন ছিল, তার আরেকটি ইলেকট্রনের প্রয়োজন ছিল। সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি সে গ্রহণ করে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। ফ্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এবং সোডিয়াম ও ফ্লোরিন একত্রিত হয়ে সোডিয়াম ফ্লোরাইড পরমাণু গঠিত হয়। সোডিয়াম ও ক্লোরিন সম্পর্কে দেখো। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, যেটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটা যায়, কিছুটা নরম টাইপের ধাতু। অপরদিকে ক্লোরিন হচ্ছে গ্যাস। সোডিয়াম ও ক্লোরিনের পরিচিতিটা ঠিক করে দেখে নাও। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, যেটা ছুরি বা চাকু দিয়ে কাটা যায়, কিছুটা নরম টাইপের। অপরদিকে ক্লোরিন হচ্ছে গ্যাস, যেটা দেখতে পাচ্ছ একটা গ্যাস জারের ভিতরে আছে। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং সোডিয়ামের পারমাণবিক ভর 22.99। অপরদিকে ক্লোরিন 4, ইলেকট্রন সংখ্যা 17 এবং পারমাণবিক ভর 35.45। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাও দেখো, 2, 8, 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন, যেটা সে ত্যাগ করতে পারলে স্থিতিশীলতা অর্জন করতে পারে। অপরদিকে ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, যার শেষ কক্ষপথে আছে 7টা, যার একটা ইলেকট্রন আসলে বা একটা ইলেকট্রন যুক্ত হলে অষ্টক পূর্ণ হয়। সোডিয়াম ও ক্লোরিন এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, অর্থাৎ ওই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, অর্থাৎ সোডিয়াম ধনাত্মক চার্জ এবং ক্লোরিন ঋণাত্মক চার্জ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, যার ফলে সোডিয়াম ও ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামের শেষ কক্ষপথে আরেকবার দেখো, একটা ইলেকট্রন আছে, সেটি সে ছেড়ে দিচ্ছে এবং ক্লোরিন গ্রহণ করছে। সোডিয়াম ছেড়ে দিয়ে Na প্লাস আয়ন এবং ক্লোরিন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হচ্ছে।
আর একটু দেখে নাও সোনা বন্ধুরা, সোডিয়াম ও ক্লোরিন কিভাবে পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। অর্থাৎ এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা আরেকটু দেখে নাও। সোডিয়াম 2, 8, 1 অর্থাৎ মোট আছে 11টি। এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস 2, 8। সোডিয়াম নিয়নের গঠন অর্জন করার জন্য তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+, অর্থাৎ ওই যে দেখো দেখতে পাচ্ছ Na++ E- অর্থাৎ সোডিয়াম ওই একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, যার কারণে সোডিয়ামের নিচে দেখো Na+ এর নিচে দেখো লেখা আছে 2, 8। সোডিয়াম আয়নের চার্জ গঠন, অর্থাৎ সোডিয়ামে 11টি প্রোটন চার্জ আছে, +11 কারণ প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। 10টি ইলেকট্রনের চার্জ আছে, অর্থাৎ 10 - 10, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে 10টি। মোট চার্জ +1, অর্থাৎ একটি সে ছেড়ে দিয়ে +1 চার্জে চার্জিত হয়েছে। অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা দেখো 2, 8, 7 ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের একটা ইলেকট্রন প্রয়োজন Cl- দিয়ে 2, 8, 8, অর্থাৎ এর ক্লোরিনের নিষ্ক্রিয় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন, যার ইলেকট্রন বিন্যাস 2, 8, 8। ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সোডিয়াম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন আয়নের চার্জ গঠন কিভাবে গঠন করে? 17টি প্রোটনের চার্জ আছে, অর্থাৎ +17 প্রোটন ধনাত্মক চার্জযুক্ত। 18টি ইলেকট্রন চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত -18, তাহলে মোট চার্জ -1, অর্থাৎ একটি ইলেকট্রন সে গ্রহণ করছে ঋণাত্মক চার্জযুক্ত, সেটি -1 হলো। তাহলে এই যে বিপরীতধর্মী চার্জ বা আয়ন সৃষ্টি হলো সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে, এই কারণে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ উৎপন্ন হলো। এটি হলো আয়নিক বন্ধন, অর্থাৎ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন, বা আয়ন সৃষ্টির মাধ্যমে বিপরীতধর্মী আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে ধাতু এবং অধাতু মিলেই আয়নিক বন্ধন তৈরি হয়। ধাতু ও অধাতু মিলে আয়নিক বন্ধন তৈরি হয়। ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। এবং সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এর আগে তোমরা দেখেছো লিথিয়াম ফ্লোরাইড, ওটিও একটি আয়নিক যৌগ, কারণ তারা আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন তৈরি করেছে। এখানে ক্যাটায়ন কোনটি এবং অ্যানায়ন কোনটি বলতে পারো বন্ধুরা? অবশ্যই পারবে, কারণ ক্যাটায়ন অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে এবং প্লাস চার্জে চার্জিত হয় সেটি হচ্ছে ক্যাটায়ন, এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে বা ঋণাত্মক চার্জে পরিণত হয় সেটি হচ্ছে অ্যানায়ন। তোমরা ছবিতে একজন বিজ্ঞানী দেখতে পাচ্ছ, যিনি ল্যাবরেটরিতে কাজ করছেন। উনি ওই লোকটার নাম কি বলতে পারো? অবশ্যই শোনা বন্ধুরা, আমরা লোকটার নাম দেখব। উনি হচ্ছেন বিজ্ঞানী ওয়েল্টার কোসেল। তিনি 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। বিজ্ঞানী ওয়েল্টার কোসেল 1916 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। 16 সেপ্টেম্বর 1853 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 5 জুলাই 1927 সালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা আরো কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখে নিই এবং কিভাবে বন্ধন সৃষ্টি হয় সেগুলো দেখি।
দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম একটি ধাতব পরমাণু যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2। অক্সিজেন একটি অধাতব মৌল যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 6। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে এবং স্থিতিশীলতা অর্জন করবে। অপরদিকে অক্সিজেন ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে সেও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করবে এবং স্থিতিশীল হবে। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে Mg+ আয়নে বা ক্যাটায়নে পরিণত হবে। অপরদিকে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে O- বা অ্যানায়নে পরিণত হবে এবং ম্যাগনেসিয়াম ও অক্সিজেন অ্যানায়ন ও ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন তৈরি হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। যেটা অতিরিক্ত ওটা তার প্রয়োজন নেই, ওটা সে ছেড়ে দিতে পারলে স্থিতিশীল অর্জন করতে পারে এবং Mg+ আয়নে পরিণত হয়। অপরদিকে অক্সিজেন তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন কম আছে, সে ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় বা মাইনাস চার্জে পরিণত হয়। এভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বা প্লাস ও মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড পরমাণু গঠন করে। আসো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখি আমরা কতটুকু জানতে পারলাম। আয়নিক বন্ধন কি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে অ্যানায়ন ও ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে, অথবা আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে, অথবা ধনাত্মক পরমাণু ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে পরস্পরের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই আয়নিক বন্ধন বলে। মনে থাকবে শিক্ষার্থীরা, অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনে রাখবে। ক্যাটায়ন কি? অবশ্যই বলতে পারবে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন বা প্লাস চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। 3 নম্বর প্রশ্ন, অ্যানায়ন কি? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন বা মাইনাস চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। আরেকটি প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? ক নম্বরে আছে 2 8, খতে আছে 2 8 1, গতে আছে 2 8 2, ঘতে আছে 2 8 6। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, 8 আর 2 10টা এবং শেষ কক্ষপথে কয়টা থাকবে? অবশ্যই 1টা। তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই খ নাম্বার হবে। আরেকটি প্রশ্ন, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা ক্লাসের প্রথম দিকে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা দেখেছি, নিশ্চয় তোমাদের মনে আছে শিক্ষার্থীবৃন্দ। 2, খতে আছে 3, গতে 7, ঘতে 17। অবশ্যই খ অর্থাৎ 3টি। দেখি আমরা মিলিয়ে নিই। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3।
এই অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পেলাম, যেমন আয়নিক বন্ধন, ক্যাটায়ন, অ্যানায়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটুকু শিখলাম তার উপর ভিত্তি করে আমরা বাড়ি থেকে কিছু কাজ অবশ্যই করব, কারণ এখন তো আমাদের ক্লাস বন্ধ। অনলাইন ক্লাসের মাধ্যমে যে কাজটা শিক্ষকরা দেন তোমরা অবশ্যই সেগুলো সুন্দরভাবে করবে। প্রশ্নটা হলো, আয়নিক বন্ধন গঠন করে এমন 4টি মৌলের নাম এবং মৌলগুলো দ্বারা গঠিত আয়নিক যৌগ বাড়ি থেকে সুন্দর করে খাতায় লিখে রাখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের রসায়ন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সচেতন থেকো। করোনার এই দুঃসময়ে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হাতে স্যানিটাইজার দিয়ে হাত সবসময় পরিষ্কার করবে।